গেম অফ থ্রোনসের দ্বিতীয় সিজন মানেই হল যুদ্ধ, বিশ্বাসঘাতকতা আর ক্ষমতার এক ভয়ঙ্কর খেলা। চলুন আজ এই জটিল সিজনের গভীরে যাওয়া যাক, যেখানে ওয়েস্টেরোস একেবারে ওলটপালট হয়ে গিয়েছিল। রাজা রবার্ট ব্যারাথিয়নের মৃত্যু, আর সাথে সাথেই যেন একটা দরজা খুলে গেল। আয়রন থ্রোন খালি, আর সেই শূন্য সিংহাসনের লোভ এতটাই তীব্র যে ওয়েস্টেরোসের বড় বড় হাউসগুলো পুরো রাজ্যকে টুকরো টুকরো করে ফেলতে এক মুহূর্ত ভাববে না। তো এই সব কিছুর কেন্দ্রবিন্দু অবশ্যই রাজধানী কিংস ল্যান্ডিং। সেখানে সিংহাসনের উত্তরাধিকার নিয়ে যে সংকটটা তৈরি হয়েছিল, সেটাই খুব দ্রুত একটা সর্বনাশা যুদ্ধের চেহারা নেয়। ভাবা যায়, একজন নয়, দুজন নয়, একেবারে 5 জন নিজেদের রাজা বলে ঘোষণা করে বসে। উত্তরে রব স্টার্ক, দক্ষিণে ব্যারাথিয়ন ভাইদের মধ্যে স্ট্যানিস আর রেনলি, পশ্চিমে আয়রন আইল্যান্ডসে ব্যালন গ্রেজয়, আর রাজধানীতে তো বালক রাজা জফ্রি আছেই। প্রত্যেকেরই নিজের নিজের দাবি, নিজের নিজের যুক্তি। আর এই 5 দাবির সংঘর্ষ থেকেই শুরু হয় সেই বিখ্যাত কিংবা কুখ্যাত 5 রাজার যুদ্ধ। রেনলি ব্যারাথিয়ন তো আরও এক ধাপ এগিয়ে। সে তার বড় ভাই স্ট্যানিসের আইনি বাবি, রাজ্যের নিয়মকানুন সবকিছুকে একরকম বুড়ো আঙুল দেখিয়ে দেয়। তার যুক্তিটা খুব সোজা। আরে বাবা, যার কাছে শক্তি আছে, যার পেছনে মানুষ আছে, সেই তো রাজা। আর তার পেছনে ছিল 1 লক্ষ সৈন্যের বিশাল এক বাহিনী। যুদ্ধ যখন প্রায় শুরু হয়েই গেছে, তখন ওয়েস্টেরোসের এই বিশাল দাবার বোর্ডে 2 জন গুরুত্বপূর্ণ খেলোয়াড় তাদের প্রথম চালটা দেয়। কিন্তু মজার ব্যাপার হলো, দুজনের পথ ছিল একদম আলাদা। একদিকে দেখুন, উত্তরের তরুণ নেকড়ে রব স্টার্ক রণক্ষেত্রে তলোয়ার দিয়ে একের পর এক জয় ছিনিয়ে আনছে, আর অন্যদিকে রাজধানীতে টাইরিয়ন ল্যানিস্টার, তাকে লড়তে হচ্ছে সম্পূর্ণ ভিন্ন এক যুদ্ধ। এটা তলোয়ারের নয়, বুদ্ধির লড়াই। একদিকে নিজেরই নিষ্ঠুর ভাগ্নে রাজা জফ্রিকে সামলানো, আর একদিকে পুরো শহরকে আসন্ন আক্রমণের হাত থেকে বাঁচানো। কিন্তু ভাবলে ভুল হবে যে এটা শুধু তলোয়ার বা বুদ্ধির লড়াই। না, এই যুদ্ধে আনুগত্য হল কাঁচের মতো ঠুঙ্কো, যখন তখন ভেঙে যেতে পারে। আর সবার চোখের আড়ালে এক অন্ধকার প্রাচীন জাদু খেলার পুরো নিয়মটাই পাল্টে দেওয়ার জন্য তৈরি হচ্ছিল। আর আনুগত্যের সবচেয়ে বড় পরীক্ষাটা বোধহয় দেয় থিয়ন গ্রেজয়। ছেলেটা স্টার্কদের কাছেই বড় হয়েছে, রবের ভাইয়ের মতো, অথচ সেই থিয়নই রবের দূত হয়ে নিজের বাবার কাছে যায়, আর পুরোপুরি ঘুরে যায়। বাবার একটু স্বীকৃতির জন্য, নিজের আসল পরিচয় ফিরে পাওয়ার লোভে সে তার দ্বিতীয় পরিবারকেই পেছন থেকে ছুরি মারে, দখল করে নেয় স্টার্কদের বাড়ি উইন্টারফেল। থিয়নের বিশ্বাসঘাতকতা তো একটা ধাক্কা ছিলই, কিন্তু দক্ষিণে যা ঘটছিল তা ছিল আরও ভয়ঙ্কর। ব্যারাথিয়ন ভাইদের লড়াইটা আর রাজনৈতিক ছিল না, ওটা একটা অতি প্রাকৃত দিকে মোড় নিচ্ছিল। কারণ স্ট্যানিসের পাশে ছিল সেই রহস্যময়ী রেড প্রিস্টেস মেলিস্যান্ড্রে। আর এখানেই আমরা দেখি, জাদু যখন রাজনীতির মাঠে নামে তখন কি হতে পারে। মেলিস্যান্ড্রে আক্ষরিক অর্থেই এক ছায়াঘাতকের জন্ম দেয়। সেই ছায়াটা সোজা রেনলির সুরক্ষিত তাঁবুতে ঢুকে তাকে তার নিজেরই কিংসগার্ডের সামনে খুন করে ফেলে। ভাবুন একবার, এক মুহূর্তে রেনলির সেই 1 লক্ষ সৈন্যের বিশাল বাহিনী পুরো নেতৃত্বহীন, অর্থহীন হয়ে গেল। রেনলির মৃত্যুর সাথে সাথেই ক্ষমতার পুরো সমীকরণটাই বদলে গেল। তার সেনাবাহিনীর বেশিরভাগই স্ট্যানিসের দিকে ঝুঁকে পড়ল। কিন্তু একটা বড় ঘটনা ঘটল। শক্তিশালী টাইরেল পরিবার তারা জোট বাঁধল ল্যানিস্টারদের সাথে। আর এই নতুন জোটটাই কিন্তু যুদ্ধের সবচেয়ে বড় লড়াইয়ের মঞ্চটা তৈরি করে দিল। আর এর পরেই আমরা পৌঁছে যাই সিজনের সেই ক্লাইম্যাক্স মোমেন্টে। স্ট্যানিস ব্যারাথিয়ন রেনলির সৈন্যদের পেয়ে এখন আরও শক্তিশালী। সে তার বিশাল নৌবহর আর সেনাবাহিনী নিয়ে সরাসরি আক্রমণ করে বসে কিংস ল্যান্ডিংয়ের ওপর। কিন্তু কিংস ল্যান্ডিংয়ে টাইরিয়নও হাত কুটিয়ে বসেছিল না। সে একটা ভয়ঙ্কর সারপ্রাইজ তৈরি করে রেখেছিল। তার গোপন অস্ত্রটার নাম ওয়াইল্ড ফায়ার। এটা আসলে এক ধরনের তরল আগুন, সবুজ রঙের, যা একবার জ্বলে উঠলে পানি দিয়েও নেভানো যায় না। স্ট্যানিসের নৌবহর যেই না ব্ল্যাকওয়াটার উপসাগরে ঢুকেছে, অমনি টাইরিয়ান তার চালটা চালে। ওয়াইল্ড ফায়ারে ভর্তি একটা খালি জাহাজ সোজা পাঠিয়ে দেওয়া হয় নৌবহরের মাঝখানে। আর তারপর একটা মাত্র জ্বলন্ত তীর, ব্যাস, পুরো উপসাগরটা যেন একটা সবুজ নরকে পরিণত হল। চোখের পলকে স্ট্যানিসের নৌবহরের একটা বিশাল অংশ পুড়ে ছাই হয়ে গেল। কিন্তু এই ওয়াইল্ড ফায়ারও যুদ্ধটা পুরোপুরি শেষ করতে পারল না। স্ট্যানিসের বেঁচে যাওয়া সৈন্যরা তীরে নেমে আসে, শহরের দেয়াল ভাঙার চেষ্টা করে। মনে হচ্ছিল কিংস ল্যান্ডিংয়ের পতন এখন শুধু সময়ের ব্যাপার। ঠিক তখনই একেবারে শেষ মুহূর্তে দৃশ্যপটে আসেন টাইরিয়নের বাবা, টাইউইন ল্যানিস্টার। তিনি টাইরেলদের বাহিনী নিয়ে এমন সময় হাজির হন যে যুদ্ধের মোড় পুরোপুরি ঘুরে যায়। স্ট্যানিসের বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায়।
আসলে ব্ল্যাক ওয়াটার নামের এই পর্বটা টেলিভিশন ইতিহাসেরই একটা বড় ঘটনা ছিল। এটা এতটাই দুর্দান্তভাবে বানানো হয়েছিল যে শুধু সমালোচকরাই নয়, প্রায় 3.5 মিলিয়ন দর্শক সেদিন পর্দার সামনে বসেছিল। সিরিজটা যে কি বিশাল স্কেলে তৈরি হচ্ছিল এটা ছিল তারই প্রমাণ। তো কিংস ল্যান্ডিংয়ে যুদ্ধ তো জেতা হলো, ল্যানিস্টাররা জিতে গেল। কিন্তু এখানেই কি সব শেষ? সিজনের শেষ পর্ব ভালার মোরগোলিস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় একদমই না। এই জয়ের পেছনে অন্ধকারের মধ্যে এমন বিপদ লুকিয়ে আছে যার কাছে এই সিংহাসনের লড়াইটা নিতান্তই ছেলেখেলা মনে হবে। যুদ্ধের পর আমাদের প্রধান চরিত্রদের কি হল? টাইরিয়ান, যে কিনা শহরটাকে বাঁচাল, সে গুরুতর আহত হয়ে পড়ে রইল, আর তার বাবা এসে সব কৃতিত্ব নিয়ে গেল। অনেক দূরে অ্যাসোস, ডিনেরেস তার চুরি হওয়া ড্র্যাগনদের উদ্ধার করে আরও শক্তিশালী হয়ে উঠল। আর আরিয়া স্টার্ক, সে হ্যারেনহলের নরক থেকে পালিয়ে গেল এক রহস্যময় ঘাতকের সাহায্যে, এক নতুন ভবিষ্যতের দিকে। যাওয়ার আগে সে ঘাতক জ্যাকেন হগার আরিয়ার হাতে একটা সাধারণ লোহার মুদ্রা আর দুটো অদ্ভুত শব্দ দিয়ে যায়, ভ্যালার মরগুলিস। এর মানে হল সব মানুষকে মরতে হবে। এই দুটো শব্দ শুধু আরিয়ার ভবিষ্যতের দরজায় খুলে দেয় না, এটা যেন পুরো সিরিজেরই একটা মূল মন্ত্র। কিন্তু সিজনের সবচেয়ে বড় ধাক্কাটা কিন্তু তখনও বাকি ছিল। আর সেটা কিংস ল্যান্ডিং বা অন্য কোনো রাজার দরবারে নয়, সেটা অপেক্ষা করছিল অনেক দূরে, বরফের রাজ্যে, প্রাচীরের উত্তরে, যেখানে নাইটস ওয়াচের কিছু সদস্য এক অভিযানে গিয়েছিল। সেখানেই স্যামুয়েল টার্লি হঠাৎ করে হর্নের শব্দ শুনতে পায়। নাইটস ওয়াচের নিয়ম অনুযায়ী একবার হর্ন বাজা মানে নিজেদের রেঞ্জাররা ফিরছে, দুইবার মানে ওয়াইল্ডলিংদের হামলা। কিন্তু সেদিন হর্ন বেজেছিল 3 বার, আর 3 বার হর্ন বাজার একটাই মানে হয়। আর তখনই শ্যাম যা দেখল তা ভয়েরও অতীত। সে দেখল মৃতদের এক বিশাল সেনাবাহিনী বরফের উপর দিয়ে এগিয়ে আসছে, আর তাদের সামনে রয়েছে সেই কিংবদন্তি হোয়াইট ওয়াকাররা, যাদের কথা এতদিন মানুষ শুধু রূপকথার গল্পেই শুনে এসছে। আর এখানেই সিজন 2 আমাদের একটা বিশাল প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। ওয়েস্টেরোসের বড় বড় লর্ডরা যখন একটা লোহার চেয়ার দখলের জন্য নিজেদের মধ্যে রক্তারক্তি করছে, ঠিক তখনই তাদের সবার অস্তিত্ব মুছে দেওয়ার মতো আসল সূত্রটা নিঃশব্দে এগিয়ে আসছে। প্রশ্নটা হলো, যখন 5 রাজা একটা সিংহাসনের জন্য লড়ছে, তখন সমস্ত জীবিতদের বাঁচানোর জন্য কে লড়বে?